লাল শাড়িতে প্রেয়সী পর্ব ১০। লিখনীতে ফাতেমা ফারিয়াল, কণ্ঠে সাবিনা। আহাদ রাজার মুখের উপর কথা থাবড়ায়া চেহারা নকশা পাল্টাই দেব, হাঁ কর। রিধির চিবুক ধরে মুখ উঁচু করল। রিধি চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে রাখল। বয়ে বাধ্য মেয়ের মতো মুখ খুলে ওষুধটা গিলে ফেলল। আহাদ তখন ধীরে তার চিবুক ছাড়ল, নরম সুরে বলল, এবার শ্বাস নে, তা না হলে মরে যাবি। পরে আমিও অনায়াসে মরব। আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। রিধি চোখ খুলল, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলছে। এক সময় গাড়ি এসে থামলো রিধির বাসার সামনে। রিধি নামতে যাবার আগেই আহাদ তার হাতে ধরিয়ে দিল ওষুধের প্যাকেটগুলো। রিধির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতগুলো ওষুধ সামান্য একটা কাটার জন্য? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ওষুধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। রিধি হতভম্ব হয়ে পড়ল। ওষুধও আবার পছন্দ মতো খাওয়া যায়? আহাদ নাক ঘষল হাতের উল্টো পিঠে। যায়, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ দিব। রিধি একবারে চুপ করে গেল। মনে মনে বলল, বড়লোকের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভিতরে ঢুকে গেল। আহাদ আর যাওয়ার পানে তাকিয়ে রইল। ৬ তলার করিডোরে এসে থামল রিধি। চোখ পড়ল কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটল। চারদিকে চোরের মতো তাকালো একবার, এতপর একেবারে নিশ্চিতভাবে সব ওষুধের প্যাকেটগুলো ছুড়ে দিল ডাস্টবিনে। দুহাত ঝেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকেই রিধি হাঁপ ছেড়ে দিল। দরজার পাশেই রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসল ঈশানী। বোনকে একবার ভালো করে পরখ করল সে। কিছুদিন ধরেই রিধির আচরণ তার চোখে ধরা পড়ছে। কেমন যেন উদ্ভট, অস্বাভাবিক। ঈশানী ভ্রুকুচকে দীর্ঘ শ্বাস ফেলল। এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন এশার আজান দিচ্ছে। রিধি একটু কাত হয়ে আরও চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম, রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের আজান তো কাজা করেছিস, এখন অন্তত উঁচু করে এশার পড়ে নে। একটু পরেই আব্বু ফোন দেবে, নামাজ পড়ছিস কিনা জিজ্ঞেস করবে। রিধি নিঃশ্বাস ফেলে কপাল ম্যাসেজ করলো। ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়বো। ঈশানী তির্যক দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, একবার চিটপটাং হয়ে গেলে আর উঠবি না। রিধি ঠোঁট ফুলিয়ে বিরক্ত মুখে বলল, আচ্ছা যাচ্ছি। ধপধপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে নিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। উজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রাখলেই মাহির ডাক এলো। খালামণি, আম্মায় ডাকছে, নানু ভাই ফোন দিয়েছে। রিধি ভ্রুকুচকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহির সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। রিধি সালাম দিল। রিধিকে হেজাবে দেখে তার বাবা সঙ্গে সঙ্গে উচ্চকণ্ঠে উত্তর দিলেন, মাশাআল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছে মনে হয়। রিধি মাথা নিচু করে হালকা হাসল। আর বাবা আবার ধীর কণ্ঠে বললেন, নামাজ
কায়েম করবা না আম্মা? দুনিয়ার সব কিছুই মিথ্যা, মায়াজাল। শুধু তোমার ইবাদতগুলোই আসল। এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবা। এরপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর রিধি দুইজনেই মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। এক সময় ঈশানী জিজ্ঞাসা করলো, আম্মা কেমন আছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজে দাঁড়িয়েছে। রাইসা রুমে কি করে কে জানে, কোনো কথা শুনে না তোমার আম্মার। তারপর রিধির দিকে তাকিয়ে গলা কঠিন করলেন, তোমার পড়াশোনার কি খবর? ঠিকমতো পড়াশোনা করো? রিধি সোজা হয়ে বসলো। করি তো। তারেক রায়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে যেখানে পাঠাতে চাইছি তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হয়েছ মন দিয়ে পড়বা, কোনো কিছু যেন না শুনি। এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। রিধি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। চোখে এক অদ্ভুত ছাপা ভয় জমে উঠল। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, দুই বোন একসাথে বলল আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতর হালকা নীরবতা নেমে এলো। রিধি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আনমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করলো। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই ট্রিং ট্রইং ট্রিং ট্রিং করে বেজে উঠল কলিং বেল। ঈশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাইয়া আসছে মনে হয়, বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ, আহাদ রাজা, তিন অ্যাসিস্ট্যান্ট শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতেও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হয়েছিল সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্ময় হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনারা? রিধি চোখ বন্ধ রেখেই শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেয়ে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো ঈশানীর পিছনে। সামনের দৃষ্টি দেখে রিধির চোখও বিস্ফারিত হয়ে গেল তাদের দেখে। ঠিক তখনই শাহিন প্যাকেটগুলো এগিয়ে ধরল, নরম অথচ গভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। ঈশানী রিধির উপস্থিতি টের পেল না, তাই ভ্রুকুচকে অবাক হয়ে তাকালো তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত না সূচক মাথা নাড়ল। তারপর ঈশানী পিছিয়ে রিধিকে দেখে দৃষ্টি রেখে বলল, আপনার জন্য। রিধি হতবাক হয়ে নিজের বুকে তজনী আঙ্গুল ঢুকিয়ে বলে, আমার জন্য? তিনজন একসাথে হাঁ সূচক মাথা নাড়ল। এরপর শাহিন প্যাকেটগুলো ধীরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলছে আপনার জন্য প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু রিধির বুকের ভেতর টুপটাপ শব্দের ঝুঁকপোকানি। ঈশানী দৃষ্টি হঠাৎ রিধির দিকে ঘুরে গেল। চোখ দুটি বিদ্ধ হচ্ছে, যেন রিধির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি, বিস্ময়ে সুরে বলল, তোর হাত কেটে গেছে? রিধি একটা শক্ত ঢোক গলাত্মক করলো। গলার ভেতরটা শুকিয়ে কাঠ, অবস্থা এমন যে কথাই বেরোতে চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল। বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাঁসে গেছি, আমি তো ফাঁসে গেছি মাইঙ্গের চিপায়। ঈশানী কটমট করে তাকালো রিধির দিকে।
আহাদ রাজা 3 পান্ডা এক এক করে ভেতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখারও জায়গা নাই। রিধিতা ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে মনে আহাদ রাজাকে গালি দিতে লাগলো। সামান্য একটু ভাই, সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের